তীর্থপতি ইনস্টিটিউশন থেকে সদ্য ছুটি পাওয়া ছেলেটা মায়ের পিছন পিছন ওয়াটার বটলটা ঘোরাতে ঘোরাতে ফিরছে। হঠাৎই রাস্তার ওপর বাচ্চা ছেলেটা দেখতে পেল একটা মানি ব্যাগ, তাতে বেশ কিছু 100 টাকার নোটও ছিল। যে সময়ের কথা বলছি সে সময় 100 টাকার দাম ছিল অনেক। ছেলেটি সেই মানি ব্যাগটা তুলে হাতে নিয়ে মাকে দেখালো। মা তৎক্ষণাৎ ছেলেটাকে ভৎসনা করে বলল, তুমি এই মানি ব্যাগে কেন হাত দিয়েছো? ছেলেটি বলল, ওই মানি ব্যাগ থেকে টাকা নেওয়ার কোনো ইচ্ছা আমার নেই। তথাপি মা ছেলেকে আরো ভৎসনা করে বলল, তবুও ওই জিনিসে হাত দেওয়ার অধিকার তোমার নেই। ছেলেটি কিছুটা লজ্জিত হয়ে পাশের লেকের জলে ওই মানি ব্যাগটি ছুঁড়ে ফেলে দিল। আজ সেই ছেলেটি অনেকটাই বড় হয়েছে। আজ সে বুঝতে পারে সেই মানি ব্যাগটা লেকের জলে ফেলে দেওয়া তার উচিত হয়নি। সেই টাকা দিয়ে অনেক দুস্থ মানুষের ভাগ্য ফিরিয়ে দেওয়া যেতে হতে পারে। একবার এই ছেলেটারই এক সহপাঠী প্রবল অর্থ কষ্টে ভুগছিল। টিউশন ফিস দেওয়ার টাকা ছিল না। ছেলেটি তার মায়ের কাছে এসে সেই টাকা নিয়ে এসে তার সহপাঠীর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। ছেলেটির বাবা পেশায় একজন চিকিৎসক, একান্নবর্তী পরিবার, বিশাল বাড়ি। বাড়ির নিচে গাড়ি বারান্দায় এক উদ্বাস্তু শীতকালের দিনে ঠকঠক করে কাঁপছে। ছেলেটি মায়াময় মুখে মায়ের কাছে আবদার করলো একটি কম্বল যেন সেই পরিবারটাকে দেওয়া হয়। যদি তার মা তার এই অনুরোধ না রাখেন তাহলে নিজের ব্যবহার করা কম্বলটা ওই পরিবারটাকে দিয়ে দেবে সে। ছেলের মুখে এ কথা শুনে মা সেই দুস্থ পরিবারের সদস্য এবং তাদের সংখ্যা বিবেচনা করে কম্বল প্রদান করলেন। শিশু মননীয় সেই করুণা ভরা মনে ওই ছেলেটি যা চেয়েছে তাই পেয়েছে। তার পরিবার তীব্র কংগ্রেস সমর্থক। তার বাবা কিছুটা বিপ্লবী মানসিকতার হলেও কিন্তু গরিব মানুষের ওপর কংগ্রেসি মদতপুষ্ট পুলিশ কিভাবে অত্যাচার করছে, আন্দোলনে লাঠি চালাচ্ছে, সেই দেখে বাড়িতে দাদাদের এবং বাবার কাছে জিজ্ঞাসা করতেন, কেন পুলিশ ওই খেটে খাওয়া মানুষগুলোর ওপর লাঠি চালাচ্ছে? প্রশ্ন শুনে রেগে যেতেন বাড়ির জ্যেষ্ঠ সদস্যরা। রাগান্বিত মুখে উত্তর দিতেন, দোষ করেছে তাই শাস্তি পাচ্ছে। ছেলেটি পুনরায় প্রশ্ন করতেন, খাবার চাওয়া, বাসস্থান চাওয়া কি কোনো দোষের মধ্যে পড়ে? একটা বাচ্চা ছেলের মুখে এহেন কথা শুনে আরো রেগে যেতেন বাড়ির বয়োজ্যেষ্ঠরা। ছোট মুখে বড় কথা বলে 2-4টে চড় থাপ্পড় বসাতেও তারা বিরত থাকতেন না। প্রায়ই ওই ছেলেটা বকুনি খেয়ে, মার খেয়ে মন খারাপ করে বাড়ি ছাড়ার প্ল্যান করত। বেশ কয়েকবার মার খেয়ে বাড়ি থেকে বেরিয়েও গেলেন তিনি। মনের মধ্যে চাপা অভিমান, মানুষ ভাত পাচ্ছে না, কেন পাচ্ছে না? তাদের পেটে ভাত না থাকলে কিভাবে দেশের উন্নতি সম্ভব? দেশ কিভাবে সামনের দিকে এগোবে? এত কিছু চিন্তা করে বাড়ি থেকে বেরিয়ে পুকুরের ধারে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটতো সেই ছেলেটার। কিন্তু ওই ছোট্ট ছেলেটা তীব্র ক্ষুধার যন্ত্রণায় ফিরতে বাধ্য হতো দিনের শেষে। একদিন রাস্তায় ছেলেটি দেখলো সাদা পাঞ্জাবি পরা বেশ কয়েকজন স্লোগান দিচ্ছে, ইয়ে আজাদি ঝুটা হ্যায়। কেন বলছে এই কথা? জিজ্ঞাসা করলেন বাড়ি ফিরে। কেন? এই উত্তর কোথাও পেল না ছেলেটি। অবশেষে ছেলেটি উত্তর পেল সুকুমার রায়ের ভাই সত্যজিৎ রায়ের কাকা সুবিমল রায়ের থেকে। এই সুবিমল রায়ের মধ্যস্থতাতেই পরিচয় হলো সত্যজিৎ রায়ের সঙ্গে। এই প্রশ্নের উত্তর সে বাড়ি থেকে পায়নি। প্রতিদিনই একই উত্তর, একই বাড়ি থেকে বেরিয়ে পড়া, চাপা অসন্তোষ শেষ হলো সুবিমল রায়ের উত্তরে। পরের দিন আবার একই প্রশ্ন, একই প্রতিউত্তর এবং একইভাবে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া। অসন্তোষের চাপা উত্তেজনা তার মধ্যে ক্রমাগত দাবানলের অগ্নিস্ফুলিঙ্গ হয়ে বেরিয়ে যেতে থাকলো। একদিন কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী সেই আদর্শকে বুকে আঁকড়ে ধরে শুরু হলো বামপন্থী মতাদর্শের প্রচার এবং তার অনুসরণ। সরকারে তখন কংগ্রেস, প্রধান বিরোধী দল কমিউনিস্ট পার্টি। একটা কংগ্রেস ঘরানার ছেলে কমিউনিস্ট পার্টি জয়েন করলে বাড়ির মধ্যে বিরোধিতা অবশ্যম্ভাবীভাবে তৈরি হয়। বামপন্থী মিটিং মিছিলে যাওয়ার ফলে পুলিশ হানা দিল ওই ছেলেটার বাড়িতে। বাড়ির ছেলে সম্পূর্ণ বাড়ির বিরোধিতা করে, তাদের মতাদর্শের বিরোধিতা করে পার্টি করছে এবং সেই পার্টির জন্য একটা মার্জিত বাড়িতে পুলিশ হানা দিচ্ছে, খানা তল্লাশি করছে। বেশ কয়েকবার এরকম হওয়ার পর ছেলেটি মনে মনে লজ্জিত হলো। সে বুঝতে পারলো এই বাড়ির আশ্রয় এবার তাকে ছাড়তে হবে, না হলে পার্টি ছাড়তে হবে। ইতিমধ্যেই বাবা এসে প্রশ্ন করলেন, পার্টি নাকি পরিবার, দুটোর মধ্যে একটি বেছে নাও। ছেলেটি বীর দর্পে তৎক্ষণাৎ বাবাকে উত্তর দিলেন, অবশ্যই পার্টি।
মায়ের দেওয়া সেসব শিক্ষা, সৎ হওয়ার শিক্ষা এবং গরিব মানুষের প্রতি তীব্র ভালোবাসা এবং তাদের পেটে ভাত জোগাড় করার কঠিন সংকল্প নিয়ে অবশেষে বাড়ি ছাড়ল বছর 16-17 একটা বাচ্চা নাবালক। পকেটে বেশ কিছু টাকা নিয়ে ছেলেটি চলে গেল স্টেটসম্যান পত্রিকার বিজ্ঞাপন দপ্তরে। বাড়ি চায়, ঘর চায়, থাকার জন্য আশ্রয় চায়। অবশেষে কিন্তু বিনা সেলমিতে কেউ ঘর দিতে রাজি হলো না। তার ওপর একটা পলিটিক্স করা ছেলে, ভিন্ন মতাদর্শে বিশ্বাসী, যারা সরকারে নেই, যে কোনো সময় বাড়িতে হঠাৎই পুলিশে হানা দিতে পারে। বেনিয়াপুকুর রোডে 1971 সালে একটি কৃষক সভার অফিসের রান্নাঘরে, সেই রান্নাঘরটি কোনো রকমে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা ছোট্ট চৌকি কিনে সেই ছোট্ট রান্নাঘরে অ্যাডজাস্ট করলো ছেলেটি। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় মায়ের থেকে বেশ কিছু জিনিস নিয়ে এসেছিল ওই ছেলেটি। বলা চলে মা জোর করেই সেগুলি তাকে দিয়ে দিয়েছিলেন। নিজের ছেলে বাড়ি ছাড়ছে, এই জিনিস যে কতটা যন্ত্রণার সেটা একমাত্র একটা মাই বুঝতে পারেন। রান্নাঘরের ওই ছোট্ট ঘরটাতে একটা এল সেভ করে তার মধ্যে একটা বুক সেলফ রাখলেন। সেই বুক সেলফে রয়েছে দেশ বিদেশের নানা মনীষী এবং কমিউনিস্ট নেতাদের ছবি এবং তাদের বই। সেই অনিশ্চিত জীবনের পথে পথ চলা শুরু। এরপর থেকে শুরু হলো সংঘর্ষ। কিছুদিনের ওই ছোট্ট রান্নাঘরের বাস্তব আঁচে দগ্ধ হতে হতে সেই ছেলেটা হয়ে উঠল ভবিষ্যতের বামফ্রন্ট চেয়ারম্যান। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন কার কথা বলছি। আমি বলছি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর কথা। অনেকে বলেন তিনি নাকি রাজনৈতিক সন্ন্যাসী, দলীয় কার্যালয়ে তার জীবন কেটেছে। বাড়ি থেকে দূরে আড়ম্বরহীনভাবে সাদা ধুতি পাঞ্জাবি আর বুদ্ধদেব ভট্টাচার্যের সহচর্য তাকে আজও প্রবীণ হতে দেয়নি। নবীনতায় যার প্রধান লক্ষ্য, সেই বিমান বসুর কাহিনী বলছি। নমস্কার, আমি অরিজিৎ। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আর বিধানচন্দ্র রায় এই দুজনেরই জন্ম 1 জুলাই। সালটা যদিও বা আলাদা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মৌলানা আজাদ কলেজে পড়ার সময় বিমান বসু রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। 1954 সালে বিমান বসু স্কুল ছাত্র। তখনই তিনি বিধানসভার উপনির্বাচনে পার্টির হয়ে প্রচারে নেমে পড়েন। 1957 সালে বিমান বসুর নাম পার্টি সদস্য হিসেবে সুপারিশ করা হলেও তা গ্রাহ্য হয়নি, কারণ তিনি তখনও 18 বছরের পূর্ণ হয়ননি। তার বয়স তখন মাত্র 17। 1956 সালে বাংলা ও বিহার সংযুক্তিকরণের বিরুদ্ধে ও 1959 সালে খাদ্য আন্দোলনে বিমান বসু সক্রিয় অংশগ্রহণ করেন। তার প্রথম গ্রেপ্তারি হয় 1958 সালে। 1964 সালে বঙ্গীয় প্রাদেশিক ছাত্র ফেডারেশনের কলকাতা ও জেলা কমিটির সম্পাদক ও বঙ্গীয় প্রাদেশিক ছাত্র ফেডারেশনের রাজ্য সভাপতি থাকাকালীন বিমান বসু ভারত ভিয়েতনাম সংহতি কমিটির সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। অবশেষে 1970 সালে বিমান বসু ভারতের ছাত্র ফেডারেশনের বা এসএফআই এর প্রথম সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1971 সালে বিমান বসু সিপিআইএম দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ও 1978 সালে তিনি রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হন। তারপর ক্রমান্বয়ে বিমান বসু 1985 সালে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং 1998 সালে তিনি দলীয় সর্বভারতীয় সর্বাধিক গুরুত্বপূর্ণ পদ কমিটি সদস্য নির্বাচিত হন। এখানে আপনাদের মনে হতেই পারে যে আমি নির্বাচিত কথাটা বারবার কেন বলছি, কারণ সিপিআইএম দলটি সম্পূর্ণ দলীয় সিদ্ধান্তের ওপর এবং দলীয় ভোটাভুটির ওপর নির্ধারিত হয়ে প্রার্থী এবং বিজেতার নাম ঘোষণা করে। প্রমোদ দাশগুপ্তের শিষ্যত্ব যারা পেয়েছিলেন তাদের মধ্যে এই বিমান বসু অন্যতম। আর এক প্রমোদ দাশগুপ্তের শিষ্যের কথা আমি বলেছি, একটা ভিডিও বানিয়েছি তাকে নিয়ে, তার লিংক ডেসক্রিপশনে দেওয়া হলো। বিমান বসু আজও অবস্থান করেন মুজাফফর আহমেদ ভবন, যেটা সিপিএম এর প্রধান কার্যালয়। নিজে রান্না করেন। এই দপ্তরেরই ছাদের মাথায় ফুল সবজি এসবের চাষ করেন। যাদের সঙ্গে তার সম্পর্ক খুব ভালো তাদের মাঝে মধ্যে এগুলি দেন, রান্না করেও খাওয়ান। যেহেতু ছেলেবেলা থেকে বাড়ির বাইরে বাইরে থাকতে হয়েছে, তাই রন্ধন শিল্পটা তার মতো বুঝি আজও কেউ রপ্ত করে উঠতে পারেনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সিগারেট এবং ব্ল্যাক কফি খেতেন। বারবার বারণ করতেন বিমান বসু, এই দুটো জিনিস একসঙ্গে খাওয়া উচিত নয়। শেষ বয়সে বিমান বসু বলেন, বুদ্ধ কথা শোনেনি, ক্ষতি করেছে নিজের। আজ এত প্রবীণ পার্টি কর্মী হয়েও জীবনে প্রায় 100 বারের কাছাকাছি রক্তদান করেছেন, কিন্তু যখন তার বয়স হয়ে গেছে ডাক্তার আর রক্ত নিতে সম্মতি দেয়নি। আজও ব্রিগেড থেকে বনগাঁ, কোচবিহার টু কাকদ্বীপ
একাধিক জায়গায় নবীনদের কাঁধে কাঁধ মিলিয়ে সমানভাবে করে যাচ্ছেন পার্টি। সিপিএম আজ শূন্য হয়েছে, রাইটার্স দিয়ে বহু জল গড়িয়ে গেছে, অনেকে সুযোগ বুঝে দলটাও বদলেছে। এসব দেখে স্মিত হেসে পার্টির অনুগামী হয়েই রয়ে গেছেন তিনি। দলের নবীন অনুগামীরা তাকে দেখে অনুপ্রাণিত হয়। তিনি স্মিত হেসে বলেন, কমিউনিস্টদের কখনো রিটায়ারমেন্ট হয় না। এই প্রবীণ রাজনৈতিক সন্ন্যাসীর দীর্ঘায়ু কামনা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।